দেশে বুলেট ট্রেন চালানো সম্ভব কিনা যাচাই করতেই খরচ ১১০ কোটি টাকা। উপযুক্ত না হওয়ায় সরে এলো মন্ত্রণালয়। টাকা নয় ছয় করাই উদ্দেশ্য বলছেন বিশেষজ্ঞরা। মাত্র ৪ ঘন্টায় যাওয়া যাবে ঢাকা থেকে রংপুর। দ্রুত গতিতে এগিয়ে চলেছে 4 লেন মহাসড়কের কাজ। ২০২৩ সালে চলাচলের জন্য খুলে দেওয়ার আশা। এবং ভারতে ওমিক্রন সমক্রম আশঙ্কাজনক হারে বাড়ায় স্থলপথে প্রবেশে কড়াকড়ি। সড়কে আবেদন করলেও মিলছে আকাশপথের ভিসা। যাতায়াত ব্যয় বাড়ায় বিপাকে যাত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভী এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। প্রচারণার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নগরীর চাষাড়ায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন। তাজদিন, হাতে সময় আছে আর মাত্র 9 দিন, এবং এই 9 দিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এবং সময় যত ঘনিয়ে আসছে তত কিন্তু নির্বাচনী প্রচারণায় ব্যস্ততা আরও বাড়ছে প্রার্থীদের। আমরা দেখছি যে প্রতিদিনই সকাল বিকেল কিন্তু এই যে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। আমরা আজকের তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে যেটি রয়েছে যে কিছুক্ষণ পরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী তিনি চাষাড়া পেরিয়ে নবীগঞ্জের খেয়াঘাট এলাকায় নির্বাচনী সংযোগে নামবেন, এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার তিনি 7 এবং 8 নম্বর ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জের, আমরা এই মুহূর্তে সিদ্ধিরগঞ্জে রয়েছি, সিদ্ধিরগঞ্জের 7 এবং 8 নম্বর ওয়ার্ডে তিনি গণসংযোগ করবেন। তো সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের এই যে ভোটের রাজনীতি সেটি কিন্তু বেশ আলোচিত সমালোচিত হচ্ছে সর্বত্রই, কেননা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ থেকে তৈমুর আলম খন্দকারকে প্রত্যাহার করে নেওয়ার পরে কিন্তু নারায়ণগঞ্জের যে সমর্থকরা রয়েছেন তৈমুর আলম খন্দকারের, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তৈমুর আলম খন্দকারের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে তার জন্য এটি আরও ভালো হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং দলের সিদ্ধান্ত তিনি খুশি। অন্যদিকে আমরা সেলিনা হায়াত আইভীকে প্রশ্ন করেছিলাম যে এই ধরনের ঘটনাকে তিনি কিভাবে দেখছেন। তিনি জানিয়েছেন যে তিনি যে মন্তব্য করেছিলেন যে এটি আসলে বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে তিনি জানিয়েছিলেন। তো বলা চলে যে এই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, 20 লাখ মানুষের এই সিটি কর্পোরেশন, 5 লাখের বেশি ভোটার রয়েছে এই সিটি কর্পোরেশনে, এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কিন্তু আগামী 16 জানুয়ারি তাদের যে নগর অভিভাবক তা নির্ধারণ করবেন। জানিয়ে রাখি এই সিটি কর্পোরেশনের 72.43 বর্গ কিলোমিটারের যে এত বড় একটি সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনে এটি কিন্তু তৃতীয়বারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে 2011 এবং 2016-তে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং দুবারই কিন্তু মেয়র ছিলেন সেলিনা হায়াত আইভী। তাজনিন, কিছুক্ষণ পরেই প্রার্থীরা গণসংযোগে নামবেন, সে সময় বিস্তারিত আরো আপনাকে জানাবো। তাজনিন। ধন্যবাদ মামুন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাতে নগরীর চাষাড়া এলাকা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। দুবাইয়ের সুগন্ধি বাজার। বাংলাদেশিদের হাতে তৈরি বিশ্বমানের এই পারফিউম নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বাংলাদেশ বুলেট ট্রেন চলাচলের উপযুক্ত কিনা তা যাচাই করতেই ১১০ কোটি টাকা খরচ করেছে রেলপথ মন্ত্রণালয়। উপযুক্ত না হওয়ায় এই প্রকল্প থেকে সরে এসেছে তারা। মন্ত্রী জানান, ভবিষ্যতে বুলেট ট্রেন চালু করতে গেলে কাজে লাগবে এই সমীক্ষা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় টাকা ৯-৬ করতেই লোক দেখানো এই প্রকল্পটি হাতে নিয়েছিল মন্ত্রণালয়। নাজমুস সালেহীর রিপোর্ট। ৩০০ কিলোমিটার বেগে চলবে ট্রেন, মাত্র ৫৫ মিনিটে যাওয়া যাবে ঢাকা থেকে চট্টগ্রাম। বিস্ময়কর বুলেট ট্রেনের যুগে প্রবেশ করবে বাংলাদেশ, এমন পরিকল্পনায় বানানো হয় অত্যাধুনিক রোড ম্যাপ। জানানো হয় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নির্মাণ করা হবে ২২৭ কিলোমিটার উড়াল রেলপথ। এ পথের পুরোটাই হবে অত্যাধুনিক সিগন্যালের পাথরবিহীন রেল লাইন। থাকবে ৬টি আধুনিক রেল স্টেশন। ৯৬,০০০ কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে মহাসমারোহে কাজও এগিয়ে নিচ্ছিল রেলওয়ে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ে এরই মধ্যে খরচ হয়ে গেছে ১১০ কোটি টাকা।
সমীক্ষা যাচাইয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সুর পাল্টালেন রেলমন্ত্রী। বলছেন অবকাঠামোগতভাবে বুলেট ট্রেনের জন্য উপযুক্ত নয় বাংলাদেশের রেল, তাই পূর্ব শর্তগুলো বাস্তবায়নের দিকে নজর দিচ্ছেন তারা। হাই স্পিডের পূর্বে অনেকগুলো প্রকল্প আছে, যে প্রকল্পগুলো এই হাই স্পিডের থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ হাই স্পিডকে সাপোর্ট করতে গেলে এইগুলি বাস্তবায়ন করা প্রয়োজন। সেইটা আমরা প্রায়োরিটি বেসিসে আমরা সেগুলো বাস্তবায়ন করব। সমীক্ষায় খরচ হওয়া 110 কোটি টাকা অপচয় হয়নি দাবি করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে কাজে লাগবে এই রোডম্যাপ। দীর্ঘমেয়াদী যে রেল উন্নয়নের যে পরিকল্পনা, তার অংশ হিসাবে এই স্টাডিগুলো আমরা করেছি। তখন তো আমাকে এই ফিজিবিলিটি স্টাডি করানোর জন্য এখন যে আমি 110 কোটি টাকা দিয়ে করালাম, তখন তো এটা আমাদের 300 কোটি টাকা লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান রেল ব্যবস্থাপনায় বুলেট ট্রেন চালানো সম্ভব নয় জেনেও নেওয়া হয়েছিল এই প্রকল্প। আমার ফাউন্ডেশনে ইলেকট্রিকের অভিজ্ঞতা নাই, আমি চলে গেলাম বুলেট এবং দেখতে গেলাম যে সেখানে সমীক্ষা রিপোর্টে এটা ফিজিবল হয় কি না। বোঝা যাচ্ছিল কোনো না কোনো একটা ইন্টারেস্টেড গ্রুপ এখানে কাজটা করাতে চাচ্ছে। শুধু ঢাকা থেকে চট্টগ্রামই নয়, কক্সবাজার পর্যন্ত বুলেট ট্রেন প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা আছে বাংলাদেশ রেলওয়ের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মাত্র 4 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে যাওয়া যাবে রংপুর। এ লক্ষ্যে এগিয়ে চলেছে রংপুর ঢাকা 4 লেন মহাসড়কের কাজ। করোনা মহামারীতে হোঁচট খেলেও এখন কাজ চলছে দ্রুত গতিতে। দেশের প্রথম ডিজিটাল এই মহাসড়ক 2023 সালে চলাচলের জন্য খুলে দেওয়ার আশা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। আপাত দৃষ্টিতে কেবল উন্নত আধুনিক একটি মহাসড়ক মনে হলেও মূল উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি এবং এর মাধ্যমে সাসেক করিডোর, এশিয়ান করিডোর, বিমস্টেক করিডোরে যুক্ত হওয়া। মহাসড়কটি তৈরি হচ্ছে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক 2 নামের একটি প্রকল্পের অধীনে। মহাসড়ক ঘিরে গড়ে উঠছে বেসরকারি ইপিজেড সহ ছোট বড় অসংখ্য শিল্প কলকারখানা। এখন যেহেতু সবাই বেশি লাগতেছে, 8-10 ঘন্টা লাগে, তখন হয়তো 4 ঘন্টায় চলে আসবে। আমাদের যে ছোটোখাটো 3 চাকার বা 2 চাকার গাড়িগুলো আছে, সেগুলো এক সাইড দিয়ে চলে যাবে এবং এটা ডবল লেন আছে, একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে, অনেক দুর্ঘটনা অনেক কমে যাবে। যানজটের যে সমস্যা, এলে সমাধান হবে। যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের 16টি জেলায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে উড়াল সড়ক, আন্ডারপাস, ছোট বড় সেতু ও কালভার্ট। ফলে গাড়ির ক্রসিং কম হবে, পাশাপাশি সার্ভিস রোড থাকার কারণে লোকাল গাড়িগুলো চলাচল করতে পারবে। আমাদের টার্গেট আছে যে আগামী জুন 2023 আমরা এই প্রজেক্ট জনগণের উন্মুক্ত চলাচলের জন্য ওপেন করতে পারবো। সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার দীর্ঘ এই সড়কের শেষ অংশের কাজ চলছে দিন ও রাতে। যদিও কোভিড পরিস্থিতির কারণে পুরো 2 বছর ধুকেছে এই প্রকল্প। আমাদের নির্ধারিত সময় ছিল 2022-এর জুন পর্যন্ত, তো সেখান থেকে হয়তো আমাদের আরও কিছু সময় বেশি লাগবে। তবে আমরা আশা করছি খুব দ্রুতই অধিকাংশ কাজ শেষ হয়ে যাবে। পুরো প্রকল্পকে নান্দনিক রূপ দেবে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টার এক্সচেঞ্জটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। হঠাৎ ভারতে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বাড়ায় নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত 4 ভাগের 1 ভাগে নেমে এসেছে। সড়ক পথে ভারত যাওয়ার আবেদন করলেও মিলছে আকাশপথের ভিসা। বিমান ভাড়াও 3 গুণের বেশি। এতে জরুরি প্রয়োজনে সময় মতো যাতায়াত করতে না পেরে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষা খাতের যাত্রীরা বিপাকে পড়েছেন। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গত 2 বছরেও পিছু ছাড়েনি করোনা। এক সময় একটি নতুন রূপে সংক্রমণ ছড়িয়ে চলেছে। সর্বশেষ নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও। তবে ভারতের সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ায় অনেক রাজ্যে বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ। যাত্রী যাতায়াত নিরুৎসাহিত করছে ভারতীয় দূতাবাস। সড়ক পথে ভিসার আবেদন করলেও দেয়া হচ্ছে আকাশপথের ভিসা। ঢাকা কলকাতা বিমানবন্দরের ভাড়া 3 গুণ বেড়ে 25,000-এ ঠেকেছে। তাও আবার মিলছে না 1 সপ্তাহের আগের টিকিট। দুবার করোনা পরীক্ষায় 3,000-এর বেশি টাকা বাড়তি খরচ করতে হচ্ছে। এতে ব্যবসা, চিকিৎসা বা শিক্ষা গ্রহণের জন্য ভারত যাত্রা কঠিন হয়ে পড়েছে। ওমিক্রনের প্রভাব থাকলেও আমাদের জরুরি চিকিৎসার ভিত্তিতে আমাদের বাচ্চার সেফটির জন্য আমার যেতে হচ্ছে। বাই রোডের ভিসা চাওয়া সত্ত্বেও আমাদের বাই এয়ারের ভিসা দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে
বাইরে চিকিৎসা করা সম্ভব না। জীবন বাঁচানোর জন্য চিকিৎসার জন্য যেতে হচ্ছে। এদিকে ওমিক্রন সংক্রমণ রোধে ভারত ফেরত সন্দেহভাজন যাত্রীদের করোনা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। ভারত থেকে আগত যাত্রীদের আমরা স্ক্রিনিং কার্যক্রম জোরদার করছি এবং যারা সন্দেহভাজন তাদেরকে আমরা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করছি। এই অবস্থায় স্থলপথে যাত্রী সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। 450 জনের মতো যাত্রী ভারতে গমন করেছেন এবং এই সকল যাত্রী যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে গমনাগমন করেন সেই বিষয়ে আমরা সচেতন রয়েছি। মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেছেন 445 জন বাংলাদেশি পাসপোর্টধারী, আর ভারতীয় এসেছেন 138 জন। নদীতে অবৈধভাবে বাঁধ তৈরি করে মৎস্য খামার আর বালু ভরাট করে নির্মাণ করা হচ্ছে নানা স্থাপনা। কয়েক বছর ধরে এভাবে চলছে ময়মনসিংহের তারাকান্দার মধ্য দিয়ে বয়ে চলা রাংসা নদী দখলের মহোৎসব। স্থানীয় প্রভাবশালীদের দাপটে নদীটি এখন নালায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। হোসেন আলীর তোলা ছবিতে সাদেকুর রহমানের রিপোর্ট। ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়ে নেত্রকোনার কংস নদীর সাথে মিলিত হওয়া এই রাংসা নদী দিয়ে একসময় মাল বোঝাই নৌকা ট্রলার চলাচল করলেও কালের বিবর্তনে এখন পানি প্রবাহই বন্ধ হয়ে গেছে। অবৈধভাবে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে অসংখ্য মাছের খামার। একই সাথে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে পাল্টে গেছে নদীর রূপ। পানি প্রবাহ না থাকায় নদী অববাহিকার ফসল হয় না আগের মতো। এছাড়া নদীতে বাঁধ দেয়ায় বর্ষায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বড় লোকরা মনে করুন যে টাকা পয়সা আছে তারা পুকুর জ্বালাইছে, গাং বইরে লাইছে, কেউ কিন্তু বলছে না। এই যে এলাকার মানুষ যারা তার দখল করিয়া বাড়ি ঘরও করতেছে। বাসাবাড়ি হইয়া নদীর ফিশারি হইয়া নদী সব দখলের মুক্ত হয়ে গেছে। খাল বিল সব বন্ধ করে দিতেছে, ফিশারি দিয়ে পানি চলবার দেয় না। প্রশাসনের লোক আসলে কি হইব দেখে তো কিছু হয় না। পরিবেশবিদরা বলছেন শুধুমাত্র অভিযানেই সীমাবদ্ধ না থেকে প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। নদীটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে খননের আশ্বাস দেন জেলা প্রশাসক। যাতে অবৈধ দখলমুক্ত রাখা যায় এজন্য আমাদের অভিযান নিয়মিতভাবে আমরা পরিচালনা করব। গত 3 মাসে রাংসা নদীর 8 কিলোমিটার জুড়ে 50টির বেশি অবৈধ মাছের ঘের অপসারণ করেছে তারাকান্দা উপজেলা প্রশাসন। এছাড়া নদীতে বাঁধ দেয়ায় 5টি অভিযানে 11 জনকে 39,000 টাকা জরিমানা করা হয়। দেখছেন সময় সংবাদ। বঙ্গোপসাগরের তলদেশে 103 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে ধারণা করছেন গবেষক দল। জ্বালানি সংকট নিরসনে এই বিশাল মজুদ যুগান্তকারী ঘটনা, এমন মত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এছাড়া পাওয়া গেছে মূল্যবান প্রাণীজ সম্পদ। এই সম্পদ কাজে লাগালে প্রতি বছর 21,000 কোটি টাকার আমদানি খরচ কমতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়ন যৌথ উদ্যোগে গত 2 বছর ধরে বঙ্গোপসাগরে গবেষণা চালিয়ে আসছে। গবেষণায় সম্প্রতি মূল্যবান কিছু প্রাণীজ ও খনিজ সম্পদের সন্ধান মিলেছে সমুদ্রের তলদেশে। প্রাথমিক গবেষণায় সমুদ্র তলদেশে ন্যূনতম 17 এবং সর্বোচ্চ 103 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস হাইড্রেট পাওয়ার ধারণা করছে গবেষক দল। কেন ন্যূনতম 17? যে জায়গাতে আমরা যে লাইন গেছি এই লাইনের নিচে যতটুকু আছে সে সম্বন্ধে আমরা শিওর যে 17, কিন্তু বাকি যে পুরো এলাকাটা আছে সেটাকে যদি আমরা ইন্টারপোলেশন করে দেখেছি যে প্রায় 103 TCF আমাদের এই গ্যাস হাইড্রেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের তলদেশে পাওয়া বিভিন্ন প্রজাতির সিউইড, সামুদ্রিক মাছ সহ প্রাণীজ সম্পদের ল্যাবরেটরি টেস্ট করা হয় নেদারল্যান্ডসে, যাতে দেখা গেছে 10 প্রজাতির সিউইড অর্থনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। এসব সিউইড সাবান, শ্যাম্পু সহ নানা প্রসাধনী ও পশুখাদ্য তৈরির কাঁচামাল হিসেবে কাজে লাগবে। গ্যাস মজুদ থাকে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছর প্রসাধনী ও পশুখাদ্যের কাঁচামাল আমদানিতে ব্যয় করা হয় 28,000 কোটি টাকা। দেশের সমুদ্রতলে পাওয়া সম্পদ কাজে লাগালে 21,000 কোটি টাকার আমদানি খরচ কমাতে পারবে বাংলাদেশ। বাংলাদেশে প্রাপ্ত বহু সংখ্যক প্রজাতির সিউইডের মধ্যে কয়েকটি প্রজাতির ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের ব্লু ইকোনমিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম। আমাদের যদি সি ফুডটা আমরা সিউইডটা ডেভেলপ করতে পারি, আমদানি তো বাদ, তারপরেও আমরা বিক্রিও করতে পারবো। সমুদ্রের তলদেশে পাওয়া সম্পদ কাজে লাগাতে বেসরকারি প্রসাধনী ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি উদ্যোক্তা আর কারখানার সব শ্রমিকই দেশীয় হওয়ায় পারফিউম বিদেশে তৈরি হলেও যেন মেড ইন বাংলাদেশ। মধ্যপ্রাচ্য দাপিয়ে ইউরোপের বাজারেও অবস্থান গড়ে তুলছে বিশ্বমানের এই পারফিউম। পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশেও এমন বিশ্বমানের কারখানা খোলার ইচ্ছা তাদের।
মরুর বুকে বাংলাদেশিদের হাত ধরেই তৈরি হচ্ছে বিশ্বমানের সুগন্ধি। এক একটি খালি বোতল ভরে যাচ্ছে সুগন্ধিতে। ফ্রান্সের কাঁচামাল আর চীন থেকে আমদানি করা বাহারি বোতলে এখানেই ধাপে ধাপে তৈরি হয় পারফিউম। কাঁচামাল থেকে বোতলজাত সুগন্ধির পুরো প্রক্রিয়ায় এই 4000 বর্গফুটের কারখানায়। এখানে মিক্সিং, এখানেই ফিলিং, এখানেই প্যাকেজিং, টোটালি কমপ্লিট এখানেই হচ্ছে। এখানে অ্যারাবিয়ান নাইট হয়, মিড নাইট হয়, অফিসিয়াল ব্ল্যাক হয়। যেটা কাজ করতেছি এটা অফিসিয়াল ব্ল্যাক। প্রক্রিয়াজাত শেষে লাগানো হয় পারফিউম নজেল, পরে প্যাকেজিং, এরপরে কোয়ালিটি পরীক্ষা শেষে ফাইনাল প্যাকিং। আর এসব করছেন বাংলাদেশি শ্রমিকরাই। তাই তো এতক্ষণ দেখে মনে হতে পারে বাংলাদেশেরই কোনো পারফিউম ফ্যাক্টরি, আসলে বাস্তবতা ভিন্ন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এমন কারখানা গড়ে তুলেছেন একজন বাংলাদেশি ব্যবসায়ী। তাই পরিচালনা থেকে প্রস্তুত সব ক্ষেত্রেই প্রাধান্য পাচ্ছে বাংলাদেশিরা। আর তাদের হাতেই তৈরি মোহাম্মদ মাহবুব পারফিউম। দুবাই ছাপিয়ে সুবাস ছড়াচ্ছে বিশ্ববাজারেও। পারফিউমের বক্সিং, তারপর প্যাকেজিং, তারপর ম্যানুফ্যাকচারিং, অল টোটাল যা কাজ হয়। কোম্পানি খাবার দেয়, স্যালারি ভালো দেয়, তারপরে স্যালারি আপডাউন টিকেট সব কিছু পাওয়া যায়। এরই মধ্যে পারফিউমের 10টিরও বেশি ব্র্যান্ড এখন মধ্যপ্রাচ্য থেকে পৌঁছে গেছে ইউরোপেও। দেশের মাটিতেও কিছু করার পরিকল্পনা রয়েছে তাদের। পারফিউম সেক্টরটা এখন আমরা একটু জোর বেশি দিয়েছি। আশা করি আমরা এই সেক্টরে বিভিন্ন দেশে আরও লোক নিয়োগ করব। আমার সবচেয়ে ভালো লাগে আমি বাংলাদেশি ভাইদেরকে কাজ করাইতে পারলে, যেমন যে কোনো বাংলাদেশের উন্নয়নের জন্য যে কোনো সম্পৃক্ত যদি থাকতে পারে নিজেকে খুব ভালো লাগে। দৈনিক প্রায় 5000 বোতল তৈরির সক্ষমতা আছে এই ফ্যাক্টরির। প্রবাসীদের এমন সফলতা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের। তবে এইসব উদ্যোক্তাদের যদি দেশের মধ্যেও বিনিয়োগ করার সুযোগ তৈরি করা যায়, তাহলে দেশের অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব রাখতে পারবেন এসব প্রবাসীরা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে বুলেট ট্রেন চালানো সম্ভব কিনা যাচাই করতেই খরচ 110 কোটি টাকা। উপযুক্ত না হওয়ায় সরে এলো মন্ত্রণালয়, টাকা নয়-ছয় করাই উদ্দেশ্য বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।